আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সাথে আছি আমি পারভিন মিতু। বিনিয়োগ নির্ভর কর্মসংস্থান ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে 9,38,000 কোটি টাকার বাজেট প্রস্তাব পেশ করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, যেখানে রাজস্ব আহরণের লক্ষ্য ধরা হচ্ছে 6,95,000 কোটি টাকা, ঘাটতি 2,43,000 কোটি টাকা। দেশে সবার অংশগ্রহণ ও অংশীদারিত্ব নিশ্চিত করে বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এ লক্ষ্যে উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা, বিনিয়োগ, জ্বালানি, তথ্য প্রযুক্তি, পরিবেশ সহ চিহ্নিত করা হয়েছে 10টি অগ্রাধিকার খাত। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। দেশের ৫৫তম এবং নিজের প্রথম বাজেট ঘোষণা উপলক্ষে আগেভাগেই জাতীয় সংসদ প্রাঙ্গণে আসেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিসমিল্লাহির রহমানির রহিম। স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী বাজেটের সার্বিক বিষয় তুলে ধরেন। 2026-27 অর্থবছরের স্থাপিত বাজেট এই মহান সংসদে উপস্থাপনের জন্য অনুমতি প্রার্থনা করছি। বলেন, বিএনপি সরকার মেধা ও যোগ্যতার ভিত্তিতে একটি বৈষম্যহীন কর্মসংস্থান ও সমাজ ব্যবস্থা গড়ে তুলতে চায়। বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা, আর্থিক খাত পুনর্গঠন সহ নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নকে প্রাধান্য দেওয়ার কথা বলেন অর্থমন্ত্রী। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্যে মুদ্রাস্ফীতি ও রাজস্ব নীতির কার্যকর সমন্বয়ের মাধ্যমে বাজারে অর্থ সরবরাহ নিয়ন্ত্রিত রাখা হবে। দারিদ্র্য বিমোচন, অবকাঠামো উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে $1 ট্রিলিয়ন অর্থনীতি গড়তে চান অর্থমন্ত্রী। নতুন প্রবৃদ্ধির সুযোগ সৃষ্টিতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রস্তাবিত বাজেটের সম্ভাব্য আকার 9,38,000 কোটি টাকা, রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা 6,95,000 কোটি টাকা, এনবিআর এর লক্ষ্যমাত্রা 6,04,000 কোটি, এনবিআর বহির্ভূত রাজস্ব 25,000 কোটি এবং কর বহির্ভূত আয় 66,000 কোটি টাকা। পরিচালন ব্যয় ধরা হয়েছে 6,21,000 কোটি টাকা, যার 20% সুদ আদায় এবং 17% ভর্তুকি ও প্রণোদনায় খরচ হবে। অভ্যন্তরীণ রাজস্ব আহরণ বৃদ্ধি বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। বাজেটে ঘাটতি ধরা হয়েছে 2,43,000 কোটি টাকা। ঘাটতি পূরণে অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ নেওয়া হবে 1,27,000 কোটি টাকা, বৈদেশিক উৎস থেকে সংগ্রহ করা হবে 1,16,000 কোটি টাকা। আমাদের সরকার ব্যাংক ও পুঁজিবাজার খাতে কাঠামোগত সংস্কার বাস্তবায়ন করতে বদ্ধপরিকর। 3 লাখ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে সর্বোচ্চ এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে বরাদ্দ দেওয়া হয়েছে সর্বনিম্ন। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বেশ কিছু নিত্যপণ্যের উপর উৎসেকর হ্রাস করা হয়েছে। শিল্পের উৎসেকরকে অগ্রিম কর হিসেবে ধরে তা ফেরত দেওয়ার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। 1 জুলাই থেকে ধাপে ধাপে সরকারি কর্মচারীদের জন্য বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী। টেকসই অর্থনৈতিক অগ্রগতির জন্য ঋণ নির্ভরতা কমিয়ে বিনিয়োগ বাড়ানোর নীতি কৌশল গ্রহণ করা হচ্ছে। জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য ধরা হয়েছে 6.5% আর মূল্যস্ফীতি 7.5%। জাতীয় অর্থনীতির একেবারে কেন্দ্রে নিয়ে আসতে চাই। বিএনপি তার নির্বাচনী ইশতেহারে যে বলেছিলেন বিভিন্ন পিছিয়ে পড়া মানুষের জন্য তারা নীতি সহায়তা দেবেন, প্রস্তাবিত বাজেটেও অর্থমন্ত্রী বলেছেন বিশেষ করে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ নানা কার্ডের মাধ্যমে, নানা সহায়তার মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া মানুষকে এগিয়ে নিতে চান। পাশাপাশি মন্থর গতিতে এগিয়ে চলা অর্থনীতিকেও শক্তিশালী করার জন্য তিনি আশা করছেন প্রস্তাবিত বাজেটের মাধ্যমে এটি আরও এগিয়ে যাবে। সর্বোপরি কর্মসংস্থান যেমন বাড়বে, তেমনি চলমান মন্থর গতিতে এগিয়ে চলা যে প্রবৃদ্ধি সেটিও বাড়বে বলে আশা করছেন তিনি। তৌহিদুর রহমান, আরটিভি, জাতীয় সংসদ প্রাঙ্গণ, ঢাকা। অর্থনীতিকে স্থিতিশীল ও বিনিয়োগ বান্ধব করার লক্ষ্যমাত্রা নিয়ে উপস্থাপন হলো 9,38,000 কোটি টাকার নতুন বাজেট। বিভিন্ন ব্যবসায়ী সংগঠন সহ বিকেএমইএ এই বাজেটকে ইতিবাচক হিসেবে স্বাগত জানিয়েছে। তবে 6,95,000 কোটি টাকার রাজস্ব আদায় বড় চ্যালেঞ্জ বলছেন ব্যবসায়ীরা। এদিকে বাজেটের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি এই বাজেটকে উচ্চাভিলাষী বাজেট মনে করে। ওয়ালিদ সিদ্দিকের রিপোর্ট। অর্থনীতি পুনরুদ্ধার, ব্যবসা বাণিজ্যের উন্নতি, দেশি বিদেশি বিনিয়োগের আকর্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং উৎপাদন ও সেবা খাতকে গতিশীল করার মাধ্যমে বাংলাদেশকে $1 ট্রিলিয়ন অর্থনীতি হিসেবে গড়ে তোলার অভিযাত্রার অংশ হিসাবে ঘোষণা করা হয় 2026-27 অর্থ বছরের এই বাজেট। ও শান্তিপূর্ণ
সংসদে রেকর্ড 9,38,000 কোটি টাকার জাতীয় বাজেট ঘোষণা করেন নতুন সরকারের নতুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বাজেটে বেড়েছে আয় ব্যয়ের ঘাটতির পরিমাণ, বেড়েছে ঋণের লক্ষ্যমাত্রাও। খাদ্যশস্যের বাজার দর পর্যবেক্ষণে অনলাইন মনিটরিং ব্যবস্থা চালু হয়েছে। বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি জানিয়েছেন এটি একটি উচ্চবিলাসী বাজেট। বিশেষ করে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন এবং ব্যাংকিং খাত থেকে সরকারের উচ্চ ঋণ নেয়ার প্রবণতা বেসরকারি খাতে ঋণ প্রবাহ ও বিনিয়োগের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করবে বলে জানান সিপিডির প্রধান নির্বাহী। লক্ষ্যমাত্রাগুলো যেটা প্রাক্কলন করা হয়েছে সেটার অনুমিতিগুলো অর্থাৎ অ্যাজাম্পশনগুলো আরেকটু বাস্তবসম্মত হওয়া উচিত ছিল, কারণ এই লক্ষ্যমাত্রাগুলি যদি বাস্তবসম্মত না হয় তাহলে সেটা পূরণ করা যায় না, এবং যখনই লক্ষ্যমাত্রা পূরণ করা যায় না তখনই কিন্তু এই যে বাজেটের যে একটা শৃঙ্খলা, এই শৃঙ্খলাটা বিনষ্ট হয়ে যায়। এদিকে বিকেএমই এর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান বলেন, এই বাজেট ব্যবসায়ী বান্ধব। সুশাসন প্রতিষ্ঠা করার জন্য যা যা প্রয়োজন তার প্রায় সবকিছুই এই বাজেটে রাখা হয়েছে বলে জানান তিনি। আমার 28 বছরের জীবনে এটা অন্যতম শ্রেষ্ঠ বাজেট নিঃসন্দেহে। ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে যদি আপনি বলেন যে এই বাজেটে ব্যবসায়ীদের জন্য যা যা করা দরকার এবং সবচেয়ে বড় কথা হলো সুশাসন প্রতিষ্ঠা করার জন্য যা যা করা প্রয়োজন তার প্রায় সবকিছুই এই বাজেটে রাখা হয়েছে। তবে এনবিআর রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা কতটুকু পূরণ করতে পারবে তা নিয়ে সন্দিহান এই ব্যবসায়ী নেতা। এনবিআর যে নিচের লেভেলে যারা আছেন, যে অ্যাসিস্ট্যান্ট রেভিনিউ অফিসার বা ইন্সপেক্টর র্যাঙ্কে যারা আছেন, তারা এতটাই বেশি দুর্নীতিগ্রস্ত যে তারা সরকারের সকল সদিচ্ছা, সকল ভালো পদক্ষেপকে ওনারা একদম নষ্ট করে দেন। ওয়ালিদ সিদ্দিকী, RTV, ঢাকা। দেশের ইতিহাসে সবচেয়ে বড় আকারের বাজেট ঘোষণার পর উন্নয়ন, অবকাঠামো, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা খাতে বড় বরাদ্দের কথা বলা হলেও সাধারণ মানুষের মধ্যে দেখা যাচ্ছে মিশ্র প্রতিক্রিয়া। এখন প্রত্যাশা শুধু বড় অঙ্কের বাজেট ঘোষণা করলেই হবে না, এর সুফল যেন বাস্তবে পৌঁছে যায় সাধারণ মানুষের কাছে। শাকিলা করিমের প্রতিবেদন। বাজেটকে ঘিরে প্রতি বছরের মতো এবারও রয়েছে নানা আশা আকাঙ্ক্ষা। কেউ দেখছেন উন্নয়নের সম্ভাবনা, আবার কেউ চিন্তিত মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় নিয়ে। সাধারণ মানুষের দাবি, কাগজে কলমে নয়, বাজেটের প্রকৃত প্রভাব যেন দেখা যায় মাঠ পর্যায়ে। বরাদ্দের অর্থ যথাসময়ে ও সঠিক খাতে ব্যয় নিশ্চিত করার উপর জোর দিচ্ছেন তারা। বাজেটের দাম বাড়তেছে, এটা আমাদের জন্য খুবই খারাপ, কারণ আমাদের আয় বুঝিয়ে তো ব্যয় করতে হইব। আমাদের জন্য এটা খুবই বিপজ্জনক। সব ছাপিয়ে দ্রব্যমূল্যের লাগাম টানার তাগিদ ছিল সবার প্রথম চাওয়া। গভর্নমেন্টের কাছে আপনার রিকোয়েস্ট থাকবে যে অন্তত দ্রব্যমূল্য কমার ব্যাপারে যেন তারা বাজারে অন্তত যেন মনিটরিং এই জিনিসটা কাজটা যেন করে থাকে। এখন জিনিসপত্রের দাম এইভাবে হু করে বাড়লে তো আসলে মানুষের জন্য কষ্ট হয়ে যায়। বাজেটে বলে ওটার দাম কম, সব কিছু দাবি কমে নাই। কিনবার গেলে সাধারণ মানুষ বুঝতে পারবে তখন সব মূল্যেরই দাম বৃদ্ধি। অন্যদিকে বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ নিয়ে প্রশ্ন তুলেছেন অর্থনীতিবিদ ও কর বিশেষজ্ঞরা। তাদের মতে এমন সুবিধা নিয়মিত করদাতাদের প্রতি এক ধরনের অবিচার। কালো টাকা সাদা করবার সুযোগ রাখি তাহলে আসলে যারা ন্যায্যভাবে আয় করে এবং তার বিপরীতে কর দেয় তারা আসলে খুব বেশি এখানে ইনসেন্টিভাইজড হয় না। এই ধরনের প্রভিশনকে আমরা বরাবরই সিপিডির পক্ষ থেকে বলে এসেছি যে আমরা এই ধরনের প্রভিশন কোনোভাবেই চাই না। এটা মূলত অনিয়ম ও দুর্নীতিকে একটা বৈধতা দেওয়ার মতো ব্যবস্থার। তবে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে অর্থনীতিতে অপ্রদর্শিত অর্থকে মূলধারায় আনতে এবং বিনিয়োগ বাড়াতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে বাজেট বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের কথাও জানানো হয়েছে। বিভিন্ন অঞ্চলের মধ্যে অর্থনৈতিক, সামাজিক, অবকাঠামোগত বৈষম্য কমিয়ে সমতা ভিত্তিক সুষম উন্নয়নে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। সব মিলিয়ে বড় বাজেটকে স্বাগত জানালেও সাধারণ মানুষের মূল প্রত্যাশা একটাই, ঘোষণার চেয়ে বাস্তবায়নে গুরুত্ব। আর কালো টাকা সাদা করার সুযোগ নিয়ে বিতর্কের মধ্যেই এখন নজর থাকবে বাজেট কতটা কার্যকরভাবে বাস্তবায়ন করতে পারে সরকার। অর্থবর্ষের সম্পূরক বাজেট। শাকিলা করিম, RTV, ঢাকা। বাজেট ঘোষণার মাত্র একদিন পরেই ছুটির দিনের বাজারে আলোচনার কেন্দ্রে নতুন বাজেট। এখন সাধারণ মানুষের অপেক্ষা একটাই, ঘোষণার প্রতিফলন কবে দেখা যাবে বাজারে আর কবে মিলবে নিত্যপণ্যের দামে প্রকৃত স্বস্তি। সংসারের সাপ্তাহিক কেনাকাটা করতে আসা ক্রেতারা জানান, বাজেটে যাই ঘোষণা করা হোক না কেন, বাজেটের সুফল পেতে হলে প্রয়োজন কার্যকর বাস্তবায়ন ও বাজার ব্যবস্থাপনায়
কঠোর নজরদারি। বাজার ঘুরে দেখা যায় বেশিরভাগ পণ্যের সরবরাহ স্বাভাবিক রয়েছে। মাছ, মাংস, ডিম, সবজির পাশাপাশি গ্রীষ্মকালীন ফলের সমারোহ রয়েছে চোখে পড়ার মতো। দর্শক, এই মুহূর্তে রাজধানীর কারণ বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অভি আরিফ। ভোজ্য তেল ও আমদানি নির্ভর পণ্যের সরবরাহ কেমন দেখছেন, আর ক্রেতা বিক্রেতারা কি বলছেন? মিতু, আপনি জানেন যে দেশের ইতিহাসে এবারই সবচেয়ে বড় প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হচ্ছে জাতীয় সংসদে, এবং সেই লক্ষ্যে কিন্তু আমরা জানি যে সাধারণ মানুষের প্রত্যাশা কিন্তু একটাই, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম যেন থাকে নাগালের মধ্যে। সেই লক্ষ্যে আমরা দেখেছি যে কারণ বাজার আমরা আজকে যে চিত্রটি দেখতে পাচ্ছি, একটু যদি আপনাকে জানিয়ে রাখতে চাই যে গত সপ্তাহের তুলনায় কিন্তু এই সপ্তাহের ব্যবধানে নিত্য প্রয়োজনীয় পণ্যের দামের মধ্যে তেমন কিন্তু ফারাক দেখা যায়নি। বিশেষ করে আমরা যদি ব্রয়লার মুরগির কথা যদি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, যে ব্রয়লার মুরগি গত সপ্তাহে ছিল 150 টাকা থেকে 155 টাকা কেজি দরে চলছিল, এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের মধ্যে আরও যেগুলো আমরা দেখতে পাচ্ছি যে সবজিগুলো রয়েছে, যে সিজনাল সবজিগুলো, সেই সবজিগুলো কিন্তু গড়ে 50 থেকে 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এবং আমরা যে আলুর বিষয় যেটা বলে রাখতে চাই, যে আলু চলছে যে কেজি দরে 25 টাকা করে চলছে, এবং পেঁয়াজ 30-35 থেকে সর্বোচ্চ 40 যেই পেঁয়াজ হারে দাম আসলে নির্ধারণ করা হচ্ছে। এবং গত সপ্তাহের মতো কিন্তু এই সপ্তাহে কিন্তু খুব একটা ব্যবধান দেখা যাচ্ছে না বাজেট পরবর্তী সময়ে এসেও। তো আমরা যদি একটু কিছু যারা ক্রেতা রয়েছেন তাদের সাথে কথা বলে যদি জানানোর চেষ্টা করি যে আসলে তারা আসলে কেমন দেখছেন বাজারের পরিস্থিতি, একটু যদি কথা বলতে চাই, একটু কথা বলবো আসলে কেমন দেখছেন আজকে বাজারের দাম, সবজির দাম মোটামুটি কম আছে। কত করে আপনি কি নিয়েছেন, কত করে নিয়েছেন? আমি উস্তা নিয়েছি 30 টাকা কেজি। 30 টাকা কেজি করে নিয়েছেন। একটু আমরা একজন বিক্রেতার সাথে একটু কথা বলার চেষ্টা করবো যে তিনি আসলে কি বলছেন। আমরা যেমনটি বাজারগুলো দেখলাম, তারা আসলে কি বলছেন। সবজির বাজার কেমন চলছে, গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে দাম কেমন? গেছে সপ্তাহের তুলনায় এই সপ্তাহে দাম মোটামুটি অনেকই কম। ঈদের পর যে একটা সবজির চাহিদা থাকে ওই অনুযায়ী আমরা মাল পাই না ঈদের পর। এখন আবার ভরপুর মাল আসতেছে। সবজি এখন একদম তুলনামূলকভাবে কম। ভেন্ডি 30 টাকা, উস্তা 30 টাকা, মানে পেঁপে 30 টাকা। পেঁপে ঈদের আগে আসছিল 120 টাকা কেজি, এখন হয়েছে 30 টাকা কেজি। ধন্যবাদ আপনাকে। দর্শক, যেমনটি আমরা বাজার ঘুরে যেমনটি দেখছিলাম এবং দেখানোর চেষ্টা করছিলাম যে সবজির দাম কিন্তু তেমন একটা ব্যবধান হয়নি, এবং এখনো কিন্তু বাজারে সাধারণ মানুষ কিন্তু স্বস্তি প্রকাশ করছে, কেনাকাটা করতেছে। এছাড়াও সাধারণ মানুষ যেটা আমাদের কাছে দাবি করছেন যে আসলে নিয়মিত বাজার মনিটরিং করার যে ব্যাপারগুলো রয়েছে কর্তৃপক্ষ, সেগুলো যদি নিয়মিত মনিটরিং করে তাহলে হয়তো বা এই স্বস্তিটা অব্যাহত থাকবে এবং সাধারণ মানুষের নাগালের মধ্যেই থাকবে নিত্য প্রয়োজনীয় পণ্য। তো এ ছিল রাজধানীর কারণ বাজার থেকে নিত্য প্রয়োজনীয় পণ্যের আজকের সর্বশেষ। আশা করছি খুব তাড়াতাড়ি বাজেট বাস্তবায়িত হবে এবং স্বস্তি পাবে সাধারণ মানুষ। ধন্যবাদ আপনাকে। খাল খনন কর্মসূচিতে অংশ নিতে শনিবার কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এজন্য পর্যটন এই শহরে চলছে ব্যাপক প্রস্তুতি। দলীয় নেতাকর্মী সহ স্থানীয়দের মাঝে বিরাজ করছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। সফরে পাতলি খাল পুনর্খনন, বৃক্ষরোপণ, উদ্বোধন সহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। কক্সবাজার থেকে সাইফুর রহিম শাহিনের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সুলাইমান কবির। দেশের দায়িত্বভার গ্রহণের 4 মাসের মাথায় শনিবার পর্যটন রাজধানী খ্যাত কক্সবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকা থেকে আকাশপথে রওনা দিয়ে সকাল 10টায় কক্সবাজার বিমানবন্দরে পৌঁছাবেন তিনি। সফরের শুরুতে সদর উপজেলার পাতলি খাল পুনর্খনন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে বৃক্ষরোপণ ও পেকুয়া পৌরসভার উদ্বোধন করবেন তিনি। এছাড়া জুলাই শহীদ অসীমের কবর জিয়ারত সহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। বিকেলে চকরিয়া পৌর বাস টার্মিনাল মাঠে জনসভায় অংশ নেবেন সরকার প্রধান। সবশেষ কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়ক ও সমুদ্র সৈকত পরিদর্শন করবেন তিনি। তার এ সফর ঘিরে উচ্ছ্বসিত কক্সবাজারবাসী। আমরা পিএমখালীবাসী খুবই প্রত্যাশা করি সেখানে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে একটি স্মৃতিফলক হবে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের একটাই চাওয়া, কক্সবাজারের মাদক ও চোরাচালান বন্ধে মায়ানমার সীমান্তে নজরদারি কঠোরভাবে বাড়ানো। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আহ্বান, আমরা যেন কক্সবাজার পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করা হোক। সরকার ও দলীয় প্রধানের এ সফর সফল করতে কাজ করছেন দলীয় নেতাকর্মীরা। কক্সবাজারের মানুষের চাওয়া পাওয়া পূরণে প্রধানমন্ত্রীর এ সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা তাদের। এইখানে পর্যটন খাতে দেশি বিদেশি বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে চায়, কিন্তু অনেক রকম বাধা আছে। সরকার যদি এই বাধাগুলো অপসারণ করে
তাইলে এখানে দেশি বিদেশি অনেক বিনিয়োগ হবে পর্যটন খাতে। প্রধানমন্ত্রীর সফর ঘিরে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সেরেছে জেলা প্রশাসন। মাননীয় প্রধানমন্ত্রীর সফরসূচির জন্য আমরা সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সফরটাকে নিরাপত্তামূলক এবং সফল করার লক্ষ্যে যে কোঅর্ডিনেশন সেগুলো আমরা করেছি। একদিনের সফর শেষ করে শনিবার রাতেই ঢাকা ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সুলাইমান কবির, RTV। ঠাকুরগাঁয়ের রানীশঙ্কলে ইটভাটার বিষাক্ত গ্যাসে পরিবেশ ও ফসলের ব্যাপক ক্ষতির অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, লিপা ব্রিকফিল্ড নামে ইটভাটার ক্ষতিকর প্রভাবে অন্তত 15 একর জমির খাদ্যশস্যের মারাত্মক ক্ষতি হয়েছে। এতে লোকসানের মুখে পড়েছেন তারা। বিভিন্ন দপ্তরে অভিযোগ জানিয়েও প্রতিকার না মেলায় হতাশ ক্ষতিগ্রস্তরা। ঠাকুরগাঁও থেকে জয়নাল আবেদিন বাবুলের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন সুলাইমান কবির। ঠাকুরগাঁওয়ের রানীশঙ্কল বাংলাগড় গ্রামের আম চাষী সেকেন্দার আলী মাস্টার চলতি মৌসুমে 1 একর 60 শতক জমির বাগান থেকে 10 লাখ টাকার আম বিক্রির আশা ছিল তার। তবে আম পরিপক্ক হওয়ার আগেই পার্শ্ববর্তী লিপা ইটভাটার বিষাক্ত গ্যাসে নষ্ট হয়েছে তার বাগানের সব আম। এতে আর্থিকভাবে চরম ক্ষতির মুখে পড়েছেন তিনি। অভিযোগ করার পর তখন ওরা কৃষি অফিস থেকে তদন্ত করলো আর কি, তদন্ত করে তদন্ত প্রতিবেদন আমাদেরকে দিচ্ছে আর কি। আর টিওনো উনি কোনো প্রতিবেদন দেয় নাই, তদন্তও করে নাই। শুধু সেকেন্দার আলী নয়, ভাটার বিষাক্ত গ্যাসের প্রভাবে আশপাশের অনেকের কলা, ভুট্টা ও মরিচ ক্ষেত সহ অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। প্রতিকার চেয়ে উপজেলা কৃষি কর্মকর্তা সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও সুরাহা না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের। ধান, ভুট্টা ফসল থেকে মরিচ, তারপরে কলা সবগুলার ক্ষতিগ্রস্ত হয়। আমাদের আম বাগানের এই যে আমের অবস্থা, যত আম আছে সব নষ্ট হয়ে যাচ্ছে। অভিযোগের বিষয়ে ভাটার মালিক লিয়াকত আলী মুখ না খুললেও ক্ষতির কথা স্বীকার করে কৃষকদের ক্ষতিপূরণ দেয়া হচ্ছে বলে জানান ভাটার ম্যানেজার। এখানে অনেকজন তাদের অভিযোগ নিয়ে আসছিল, আমরা তাদের অভিযোগের সম্মুখে তাদের যথাসাধ্যভাবে ক্ষতিপূরণ দিয়েছে আর কি। তবে অভিযোগ পেলে ব্যবস্থা না নেওয়ার বিষয়টি অস্বীকার করে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে থাকার আশ্বাস দিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। কৃষকের সাথে কথা বলে অনেকগুলো বিষয়ে স্থানীয়ভাবে সমাধান করা হয়েছে। 2-1 জনের হয়তো ক্ষতিপূরণ এখন পর্যন্ত তারা পাননি, আর আমরা আশাবাদী যে আসলে সবাই হয়তো ক্ষতিপূরণটা অতি শীঘ্রই পেয়ে যাবে। শুধু আশ্বাস বা ক্ষতিপূরণ নয়, কৃষিকে বাঁচাতে ইটভাটা মালিকের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি চাষিদের। সুলাইমান কবির, RTV। আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ। বৈশ্বিক জ্বালানি সংকটের মধ্যেও সরকার জ্বালানি তেলের দাম না বাড়িয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ নিয়ন্ত্রণে রেখেছে। যেখানে বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম বৃদ্ধি করা হয়েছে, তার বিপরীতে জনস্বার্থে ভর্তুকি বৃদ্ধি, বিকল্প উৎস থেকে ক্রয় করার উদ্যোগ, দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় কূটনীতিতে তেলের সংস্থানকে প্রাধান্য এবং আন্তর্জাতিক দর কষাকষিতে বিশেষ গুরুত্ব প্রদান করা হয়েছে। এই বহুমুখী পদক্ষেপের ফলেই সামগ্রিকভাবে যে কোনো দেশের তুলনায় বাংলাদেশে তেলের দাম যথেষ্ট কম রয়েছে। বিআরবি কেবল বিশ্বকাপের খবর। ফিফা বিশ্বকাপের বি গ্রুপের ম্যাচে আজ মুখোমুখি হবে কানাডা ও বসনিয়া। টরন্টো স্টেডিয়ামে ম্যাচটি শুরু বাংলাদেশ সময় রাত 1টায়। র্যাঙ্কিং এগিয়ে থাকলেও বিশ্বকাপের অতীত পরিসংখ্যানে পিছিয়ে কানাডা। এদিকে ইতালিকে বিদায় করে বিশ্ব আসরে নাম লেখানো বসনিয়ার নজর শুভ সূচনায়। এদিকে ম্যাচ শুরুর আগে আজও থাকছে উদ্বোধনী অনুষ্ঠান। আরও জানাচ্ছেন রাফি আমিন। নিজেদের ইতিহাসে দুবার বিশ্বকাপে অংশ নিয়েছিল কানাডা, তবে ফিরতে হয়েছে খালি হাতেই। নেই কোনো জয়, তবে এবার স্বাগতিক হওয়ায় প্রত্যাশিত দলটি। জেসি মার্শের দলটি কৌশলগত নমনীয়। প্রতিপক্ষ লম্বা সময় বল পায়ে রাখলেও চাপ সামাল দিয়ে পাল্টা আক্রমণে উঠতে পারে, যেখানে দলটির ভরসার প্রতীক জনাথন ডেভিড। আর ডিফেন্সে আলফান্সো ডেভিস হতে পারেন প্রতিপক্ষের বড় বাধা। তাতেও অবশ্য স্বস্তিতে থাকার কথা নয় দলটির। র্যাঙ্কিংয়ে 35 ধাপ পিছিয়ে থাকলেও বসনিয়ার সাম্প্রতিক ফর্ম বেশ দারুণ। শেষ 5 ম্যাচে নেই হার, সঙ্গে ইতালিকে বিদায় করে বিশ্ব আসরের স্মৃতি।
যদিও অ্যাডিন জেকো আর সেয়াত কোলাসিনা ছাড়া দলের বাকি কোনো প্লেয়ারের নেই বড় টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতা। সঙ্গে অতিরিক্ত ফাউল করার প্রবণতাও দলটিকে ভোগাতে পারে। বাছাই পর্বের প্রতি ম্যাচে সর্বোচ্চ 17.4টি করে ফাউলের রেকর্ড তাদের। এদিনও থাকছে জমকালো আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠান, যেখানে তুলে ধরা হবে কানাডার ইতিহাস ও গৌরবময় মুহূর্তগুলো। বাংলাদেশি শিল্পী সঞ্জয়, নোরা ফাতেহি, আলেসিয়া কারা, উইলিয়াম প্রিন্স সহ অনুষ্ঠানে থাকছেন আরও অনেকেই। রাফি আমিন, RTV। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।